অনন্যা বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢুকতেই দেখে তার শ্বশুরবাড়িতে অনলাইন থেকে আসা পার্সেলের বাক্স ভর্তি। প্রত্যেক দিনই অনন্যার শ্বশুরবাড়িতে প্রচুর পার্সেল আসে। আসলে তার পরিবারের প্রত্যেকেই প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনেই কিনে থাকে, কারণ অনন্যার স্বামী সুজয়, ননদ শিখা এবং দেওর রমেশ সবাই ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত থাকে। তাই তাদের কারোরই বাইরে বেরিয়ে শপিং করতে যাওয়ার মতো ইচ্ছা এবং সময় কোনোটাই থাকে না। এমনই একদিন, প্রত্যেকদিন এত পার্সেল আসতে থাকে, আমার ভীষণ বিরক্ত লাগে। সারা ঘরবাড়ি পার্সেলের প্যাকেটের জন্য নোংরা হয়ে পড়ে থাকে, মনে হয় কোনো গুদাম ঘরে এসে বসে আছি। বিয়ের পরে একদিনও বাড়ি থেকে বাইরে বেরোতেই পারলাম না। আসলে অনন্যার প্রত্যেক দিন একভাবে বাড়িতে থাকতে ভালো লাগে না, কারণ সে বাপের বাড়িতে থাকতে মায়ের সঙ্গে মাঝে মধ্যে বাজারে যেত, আবার সপ্তাহে একদিন অন্তত শপিং করতে যেত। এটাই অনন্যার পছন্দের বিষয় ছিল। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর গৃহবন্দী হয়ে যাওয়ায় অনন্যার একটুও ভালো লাগে না। তাই সে তার ননদ শিখার কাছে গিয়ে বলে, শিখা, চলো না, আজকে বিকালবেলা আমরা দুজনে শপিং করতে যাই। আসার সময় বেশ কিছু সিজনাল ফলও কিনে নিয়ে আসবো। অনেকদিন ফ্রেশ ফল খাওয়া হয়নি। তুমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে থেকো, ঘুমিয়ে পড়ো না যেন। না না বৌদি, আবার বাইরে গিয়ে শপিং করার কি দরকার আছে? তোমার যা পছন্দ তুমি অনলাইনে চুজ করে রেখে দাও, আমি না হয় অর্ডার করে দেব। আর তোমার যদি ফল খেতে ইচ্ছা করে তাহলে আমি এখনই ফল অর্ডার করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যেই বাড়িতে চলে আসবে। না শিখা, তুমি বুঝতে পারছো না, বাইরে বেরিয়ে শপিং করার একটা আলাদাই মজা আছে। ঘরের মধ্যে অনলাইনে শপিং করতে একটুও ভালো লাগে না। তুমি অনলাইনে শপিং করো ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে বাইরে বেরিয়ে তো শপিং করতেই পারো। তুমি তো জানো বৌদি, আমি সারাদিনই অফিসের কাজকর্মে ব্যস্ত থাকি। নিজে গিয়ে শপিং করতে যাওয়ার মতো সময় আমার কাছে হয় না। তাই তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি একাই শপিং করতে চলে যেতে পারো। অনন্যা অনেকবার করে বললেও শিখা কিছুতেই বাইরে শপিং করতে যেতে চায় না। ঠিক এমন সময় তখনই আবার ডোরবেল বেজে ওঠে। অনন্যা বুঝতে পারে এবারও নিশ্চয়ই কোনো ডেলিভারি বয় পার্সেল দিতে এসেছে। তাই অনন্যা গিয়ে পার্সেলটা রিসিভ করে। এই তো আমার সুন্দর শাড়িটা চলে এসেছে। আমি কবে থেকে এই শাড়িটার জন্য ওয়েট করছিলাম। কিন্তু বৌমা, তুমি নতুন বউ হয়ে কিছু শপিং করছো না কেন? আমি বরঞ্চ তোমার জন্য অনলাইনে কয়েকটা শাড়ি অর্ডার করে দিচ্ছি। থাক মা, তার দরকার নেই। আমি একাই শপিং করতে চলে যাব। আমার অনলাইনে শপিং করতে একদমই ভালো লাগে না। এই দেখুন, আবার এক নতুন পার্সেল এলো। এবার আবার তো ঘরটা নোংরা হবে। কেন যে আপনারা এত অনলাইনে শপিং করেন আমি বুঝতে পারি না। যাই হোক, বাজারে তো যেতে হবে, না হলে দুপুরবেলা রান্না করতে দেরি হয়ে যাবে। আপনি বরঞ্চ আমাকে টাকা দিন, আমি আজকে নিজে গিয়ে বাজার করে নিয়ে আসি। তোমার আবার কষ্ট করে বাজারে যাওয়ার কি দরকার আছে? আমি তো অনলাইনে সবজি আর মাছ অর্ডার করে রেখেছি। অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই সবজি মাছ চলে আসবে, তারপর তুমি রান্না করো। অনন্যা শাশুড়ি মায়ের কথা শুনে বড্ড রেগে যায়, কারণ সে ভাবে অন্তত বাজারে যাওয়ার অজুহাতে সে বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে। কিন্তু সেরকম কিছুই হয় না। অনন্যার সবসময়ই বাইরে যাওয়ার জন্য বড্ড মন ছটফট করে, কিন্তু তার শ্বশুরবাড়ির সকলেই নিজেদের কাজে ব্যস্ত থাকে। আর তারা দিনের মধ্যে 16 থেকে 17 বার অনলাইনে বিভিন্ন রকমের জিনিস অর্ডার করে, আর সমস্ত পার্সেলগুলো অনন্যাকে রিসিভ করতে হয়। বাড়ির কাজকর্ম ফেলে রেখে অনন্যাকে মাঝে মধ্যে পার্সেল নেওয়ার জন্য ছুটে যেতে হয়। এতে করে সে খুবই বিরক্ত হলেও মুখে কিছু বলতে পারে না। এভাবেই প্রত্যেক দিন অনন্যার শ্বশুর বাড়িতে বিভিন্ন রকমের পার্সেল আসতে থাকে। সবজি, মাছ, মাংস, ফল কোনো কিছুই তাদেরকে বাইরে কিনতে যেতে হয় না। এভাবেই কিছুদিন কাটে। একদিন, আমার আর কিছুদিনের মধ্যেই ওয়ার্ক ফ্রম অফিস শুরু হয়ে যাবে, আর আমি বাড়িতে থেকে অফিসের কাজকর্ম ছাড়তে পারবো না। অনন্যা, তোমাকে আমি রাত্রেবেলা সবজি, মাছ ইত্যাদি যা যা লাগবে অর্ডার করে দেবো। তুমি আমাকে ভোরবেলা টিফিন বানিয়ে দিও, কেমন? সুজয়ের কথা শুনে অনন্যা খুবই খুশি হয়। আচ্ছা শোনো না, তুমি প্লিজ অফিস থেকে ফেরার সময় আমার জন্য ঘটি গরম কিনে নিয়ে এসো। অনেকদিন হয়ে গেল আমি ঘটি গরম খাইনি। তোমরা তো কেউ বাড়ি থেকে বেরোচ্ছ না যে আমি তোমাদের কাউকে কিছু আনতে বলবো। ঘটি গরম কেনার জন্য বাইরে যাবার কি দরকার আছে? তুমি অনলাইন অর্ডার করে নাও। এখন পাড়ার ছোট ছোট দোকানগুলো তো অনলাইন রেজিস্টার্ড। তুমি বরং ওদের কাছ থেকে ঘটি গরম অর্ডার করে খেতে পারবে। আর এমনিতেও আমি বাইরে থেকে কোনো জিনিসপত্র কিনতে পারবো না। তোমার যা লাগে তুমি অনলাইন অর্ডার করে নাও, বুঝেছো? এভাবেই অনন্যা সুজয়কে বা তার শ্বশুরবাড়ির পরিবারকে যখনই বাইরে থেকে কিছু আনতে বলে তখনই তারা সবসময় অনলাইনে সেগুলো অর্ডার করে বসে থাকে, যার ফলে অনন্যা খুবই রেগে যায়। না, এবার আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি। এত অনলাইন শপিং করে করে এদের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি কিনা ঘটি গরম অর্ডার করব, তাও আবার অনলাইনে।
এভাবেই মনে মনে কিছুক্ষণ ভাবনা চিন্তা করি অনন্যা আবার সুজয়কে বলে, শোনো, তুমি না কোনো মেয়েকে অনলাইনে দেখে বিয়ে করলেই পারতে। সারাক্ষণ শুধু কিছু চাইলে অনলাইন আর অনলাইন। কেন নিজে একটু কষ্ট করে শরীরটা খাটিয়ে বাইরে গিয়ে ঘটি গরম কিনে নিয়ে আসা যায় না? তুমি তো ঠিকই বলছো, তোমাকেও তো অনলাইনে দেখেই বিয়ে করেছি। তোমাকে তো ফেসবুকেই প্রথম দেখেছিলাম, তারপর তো তোমাকে পছন্দ হয়েছিল, আর তখনই তোমার অ্যাড্রেস বের করে তোমাকে দেখতে গিয়েছিলাম। অনন্যা এই শুনে আরো বেশি রেগে যায়। তাই সে এবার মনে মনে ঠিক করে সে আর কিছুতেই কাউকে অনলাইন শপিং করতে দেবে না। তাই সে চুপি চুপি বাড়িতে ওয়াইফাই এর তারটা কেটে দেয়, যাতে বাড়িতে কেউ ইন্টারনেট ব্যবহার করতে না পারে। এই দাদা, ওয়াইফাই এর কানেকশন আসছে না কেন? তুই কি ওয়াইফাই রিচার্জ করিসনি? আমার আজকেই বেশ কতগুলো পার্সেল আসার কথা ছিল, আমি তো আমার অর্ডারগুলো ট্র্যাকিং করতে পারছি না। তুই একটু দেখ তো। না তো, আমি তো পরশুদিন ওয়াইফাই রিচার্জ করেছি, তাই ওয়াইফাই কানেকশন তো থাকার কথা। দাঁড়া, আমি রাউটারটা গিয়ে একবার চেক করে আসছি। আর তাছাড়া আমি আমার অর্ডারগুলো তো ট্র্যাক করতে পারছি না। এই বলে সুজয় গিয়ে দেখে তাদের ওয়াইফাই এর তারটা যেন কিভাবে কেটে গেছে। আর সেই ওয়াইফাই এর তারটা ঠিক করতে গেলে কমপক্ষে 1 সপ্তাহ মতো সময় লাগবে। এই রে, মনে হচ্ছে কোনো ইঁদুরে মনে হয় ওয়াইফাই তারটা কেটে দিয়ে গেছে। আমাদের হয়তো এবার 1 সপ্তাহ নেট ছাড়া থাকতে হতে পারে। যাক, কোনো অসুবিধা নেই। অনলাইন পার্সেল এলেও তো ডেলিভারি অ্যাড্রেস তো দেওয়াই থাকে, আর ডেলিভারি বয়টা তো আমাদের বাড়িও চেনে, কোনো অসুবিধা হবে না। সুজয়ের কথা শুনে শিখা এবং রমা দেবী বড্ড বেশি হতাশ হয়, কারণ তারা নিজেদের পার্সেল আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে। অন্যদিকে অনন্যা মনে মনে খুবই খুশি হয়। বেশ হয়েছে, থাকো এবার ওয়াইফাই ছাড়া। আর আমার বইয়েই গেছে তোমাদের পার্সেল রিসিভ করতে। আমি এবার সব কটা পার্সেল হয় ফেলে দেব, আর না হলে ডেলিভারি বয়দেরকে দিয়ে ফেরত পাঠিয়ে দেব। আমি আর মোটেই কোনো রকম পার্সেল রিসিভ করতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই সুজয় বেরিয়ে যাওয়ার পর বাড়িতে কিছুদিন ইন্টারনেট কানেকশন থাকে না। তাই অনন্যার ননদ, শাশুড়িমা এবং দেওর 3 জনই সারাদিন ঘুমায়। তারা কেউই আর অনলাইনে নতুন কোনো পার্সেল অর্ডার করতে পারে না, যা দেখে অনন্যা মনে মনে খুবই খুশি হয়। কিন্তু হঠাৎই একদিন দরজার কলিং বেল বেজে ওঠে। তাই অনন্যা দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে, ম্যাডাম, এটা কি মিস শিখার বাড়ি? ওনার 5টা পার্সেল আছে, আপনি ওনাকে একটু ডেকে দিন তো প্লিজ। আর আমি ওনাকে এই মুহূর্তে ফোনেও পাচ্ছি না। অনন্যা ঠিক করে নেয় এবার সে আর কারো পার্সেল কিছুতেই রিসিভ করবে না। তাই অনন্যা সোজাসুজি ডেলিভারি বয়ের মুখের উপর বলে, না সরি, আপনি ভুল বাড়িতে এসেছেন। এখানে শিখা বলে কেউ থাকে না, আপনি এখন আসতে পারেন। মনে হচ্ছে আপনি ভুল অ্যাড্রেসে চলে এসেছেন। কিন্তু অ্যাড্রেসটা তো এটাই দেওয়া ছিল। আপনি প্লিজ একটু ভাবনা চিন্তা করে বলুন, কেন এটা অনেক বড় অর্ডার, আমাকে অনেক সিওর হয়ে তারপর ক্যান্সেল করতে হবে। কেন, আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে মিথ্যা কথা বলছি? যান এখান থেকে। বললাম তো, এখানে কোনো শিখা ঠিকা থাকে না। শুধু ভুলভাল বাড়িতে এসে ডিস্টার্ব করবেন না, যত সব। এই বলে অনন্যা দরজা বন্ধ করে দেয়। এভাবে একের পর এক যত পার্সেল আসতে থাকে অনন্যা সব পার্সেল রিজেক্ট করে দেয়। অন্যদিকে রমা দেবী, শিখা কিংবা সুজয় কিছু বুঝতেই পারে না। বৌদি, অনেকদিন তো হয়ে গেল, আমার তো এতদিনে পার্সেল গুলো চলে আসার কথা, কিন্তু এখনো আমার পার্সেল আসছে না কেন? তুমি ঠিক জানো তো বাড়িতে কেউ পার্সেল দিতে আসেনি। আমার তো কিছুদিনের মধ্যে একটা বিয়ে বাড়ি আছে। আমি ওই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য 50,000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা অর্ডার করেছিলাম। আরে না বাবা না, তোমাদের কোনো পার্সেল এখনো আসেনি। আর তুমি শুধু শুধু বোকার মতো 50,000 টাকা দিয়ে অনলাইনে লেহেঙ্গা অর্ডার করতে গেছো কেন? দেখো তো তোমার লেহেঙ্গা এখন কোথায় আছে, আদৌ আসবে কিনা তার কোনো ঠিক নেই। এর থেকে ভালো তুমি দোকানে গিয়ে শপিং করতে পারতে, সঙ্গে সঙ্গে তোমার লেহেঙ্গা পেয়ে যেতে। এই শুনে শিখা খুবই চিন্তায় পড়ে। আর বাড়িতে ইন্টারনেট না থাকায় তারা কিছুতেই অর্ডারগুলো ট্র্যাক করতে পারে না। অন্যদিকে সুজয়ের জন্য পোস্ট অফিস থেকে একটা অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট আসার কথা থাকে, কিন্তু অনন্যা সেটাকেও অনলাইনের পার্সেল ভেবে রিজেক্ট করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই আবার অনন্যার শ্বশুরবাড়িতে ওয়াইফাই কানেকশন ফিরে আসে। সুজয়, তোমার কাছে অফিসের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা বাই পোস্ট করেছিলাম, ওটা তুমি আমাকে কালকের মধ্যে অফিসে এনে দেবে। আমাদের অফিসে ওই ডকুমেন্টটা আর্জেন্ট দরকার আছে। এই শুনে অজয় বাড়িতে ফিরে যায় আর অনন্যার কাছে সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু অনন্যা জানায় বাড়িতে কোনো পার্সেল আসেনি। অন্যদিকে শিখা এমন সময় অনলাইন ট্র্যাকিং অ্যাপ খুলে দেখে তার লেহেঙ্গা এবং অন্যান্য অর্ডারগুলো রিজেক্ট করা হয়েছে, আর সেটার জন্য শিখা ফুল টাকা রিফান্ডও পাবে না।
বৌদি, তুমি সত্যি করে বলো তো আমাদের বাড়িতে কোনো পার্সেল এসেছে কিনা? আমার সবকটা পার্সেল ডোর স্টেপ দেখাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি এই অর্ডারগুলো রিজেক্ট করেছো। আমি ডেলিভারি বয়কে ফোন করে জেনেছি, ডেলিভারি বয় ঠিক বাড়িতে এসেছিল, কিন্তু তুমি মিথ্যা কথা বলে ওকে তাড়িয়ে দিয়েছো। তুমি জানো এখন তোমার জন্য আমি আর ফুল টাকা রিফান্ড পাবো না, কারণ ওই লেহেঙ্গাটা একটা অন্য ওয়েবসাইট থেকে অর্ডার করা ছিল। তোমার জন্য সব বরবাদ হয়ে গেল। তার মানে মনে হচ্ছে আমার ডকুমেন্টগুলো অনন্যা অনলাইনের পার্সেল ভেবে ডোর স্টেপ রিজেক্ট করেছে। আমার কালকের মধ্যেই ডকুমেন্টসগুলো অফিসে লাগতো। দেখলে তো তোমার জন্য আমাদের কতটা ক্ষতি হয়ে গেল। এভাবেই বাড়িতে সবাই মিলে অনন্যাকে বকাবকি করতে শুরু করে। আসলে অনন্যা বুঝতেই পারেনি তার সামান্য অর্ডার রিজেক্ট করা নিয়ে এরকম ঝামেলা সৃষ্টি হতে পারে। আসলে তোমরা প্রত্যেকদিন অনলাইন থেকে অনেক অনেক পার্সেল রিসিভ করো। প্রত্যেকদিন পার্সেল রিসিভ করা আর অনলাইনের বাক্সগুলো এদিক ওদিকে ফেলে রাখা আমার একদমই ভালো লাগে না। আমাদের ঘরবাড়ির অবস্থা দেখো, চারিদিকে কত বাক্স ছড়িয়ে আছে। মাঝে মধ্যে বাড়িটাকে আমার গুদাম ঘর মনে হয়। আমারও তো ইচ্ছা করে বলো তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শপিং এ যেতে, কিন্তু তোমরা কখনো আমাকে বাইরে নিয়ে যাও না। তোমরা সবসময় অপ্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে অর্ডার করো। তাই আমি বাধ্য হয়ে তোমাদেরকে মজা দেখানোর জন্য এরকম কাজ করেছি। আর আমি সত্যি বুঝতে পারিনি তোমাদের এরকম ক্ষতি হয়ে যাবে। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। বৌদি, তুমি কি ছেলে মানুষ অনলাইনে অর্ডার করে সুবিধা নেওয়ার জন্য। তোমার যদি বাইরে বেরিয়ে শপিং করার এতই ইচ্ছা ছিল তাহলে আমাদেরকে ভালোভাবে বলতে পারতে। শুধু শুধু আমাদের ক্ষতি করার কোনো দরকার ছিল? এমন কথা শুনে অনন্যার খুবই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু এমন সময় অনন্যার পরিবার তাদের ভুল বুঝতে পারে। তারা লক্ষ্য করে সত্যিই তাদের বাড়িটা অনলাইন পার্সেলের বাক্সে ভর্তি হয়ে উঠেছে। তাই তারা এখন শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটুকুই অনলাইন থেকে অর্ডার করবে বলে ঠিক করে। এছাড়া মাঝে মধ্যে তারা অনন্যাকে নিয়ে বাইরে শপিং করতেও যায়। ফলে আর তাদের মধ্যে অনলাইন শপিং করা নিয়ে কোনো মনোমালিন্য থাকে না। এভাবে অনন্যা হাসি খুশি শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকে। দুদিন ধরে রিমি অসুস্থ থাকায় একেবারে পড়াশোনা করে উঠতে পারেনি। বসে থেকে পড়লেই তার মাথা ঘুরতে থাকে, আর শুয়ে শুয়ে পড়তে গেলেই সে কখন ঘুমিয়ে পড়ে তার কোনো হুঁশ থাকে না। গায়ে 104 ডিগ্রি জ্বর নিয়ে রিমি সুলেখা ম্যাডামের দেওয়া 5 পাতার একটা রচনা কিছুতেই মুখস্থ করে উঠতে পারে না। এই 5 পাতাই যেন তার কাছে 500 পাতার সমান মনে হয়। রিমি অঝোর নয়নে কাঁদতে থাকে এবং তার মা তাকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। মাকে কি বলে দেব যে সুলেখা ম্যাডাম বলেছে পড়া না পেলে মারবে, কিন্তু মা যদি এটা শুনে স্কুলে গিয়ে ম্যাডামের সাথে কথা বলে তাহলে তো ম্যাডাম আমাকে আরো মারবে। আর ম্যাডাম তো বলেছে স্কুলের কথা বাড়িতে গিয়ে না জানাতে। এই রিমি, কি হলো মা? তুই কেঁদেই যাচ্ছিস কেন? আমাকে বল, মাকে সব কথা বলতে হয়, বল বলছি। কিচ্ছু হয়নি মা, আমার পড়াটা কিছুতেই মুখস্থ হচ্ছে না, তাই কান্না পাচ্ছে। আমার জ্বর বলে, না হলে এতক্ষণে এরকম কত পড়া মুখস্থ হয়ে যেত, তাই না বলো মা? আমার পড়াগুলো সব মাথা দিয়ে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতেই পারছি না আমি। এই শুনে সীমা দেবী নিজেই রিমিকে পড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রিমির খুব শরীর খারাপ করতে শুরু হয়। সে পুরো পড়াটা শেষ না করেই আবার শুয়ে পড়ে। সেদিন সারা রাত তার ঘুম ভাঙে না। একেবারে পরের দিন সকালে উঠেই রিমি আবার কাঁদতে শুরু করে। সীমা দেবী তাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিমি কিছুতেই তার কান্না থামায় না। আমি আজকে স্কুলে যাব না মা, প্লিজ তুমি আমার একটা কথা শোনো, আমি তো তোমার সব কথা শুনি, বলো। সীমা দেবী নানান রকমের কথা বলে রিমিকে বুঝিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে গিয়ে রিমি সারাক্ষণ ভয়ে কাঁপতে থাকে। সুলেখা ম্যাডামকে ক্লাসে আসতে দেখে তার ভয়ের মাত্রা ছাড়িয়ে যায়। সুলেখা ম্যাডাম এতটাই রাগী ছিল যে তার ভয়ে কিছু কিছু ছেলে মেয়ে প্রায় স্কুলে আসতো না। বেশ কয়েকদিন রিমি স্কুলে আসেনি দেখে সুলেখা ম্যাডাম ধরেই নেয় যে রিমিও হয়তো পড়া না দেওয়ার ভয়ে স্কুলে আসেনি। তাই সুলেখা ম্যাডাম ক্লাসে ঢুকেই সবার প্রথমে রিমিকে বেঞ্চ থেকে বেরিয়ে আসতে বলে। এই রিমি, তুমি বেরিয়ে এসো বলছি। পড়া দিয়েছি বলে পরপর 3 দিন স্কুল থেকে ডুব মেরে দিলে। আমাকে যদি আমার চেয়ার থেকে নেমে তোমার কাছে যেতে হয় তাহলে কিন্তু তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলেছে। রিমি নিজের বেঞ্চ থেকে বাইরে বেরিয়ে আসে। ম্যাডাম, আমার তো খুব জ্বর হয়েছিল, তাই জন্য আমি আসতে পারিনি। আপনি আমার মাকে জিজ্ঞাসা করে নেবেন, মা আজকে ছুটির সময় স্কুলে আসবে।
জ্বর হয়েছিল বলে কি খাওয়া ভুলে গিয়েছিলে? না খেয়েছিলে তুমি? নিশ্চয়ই নয়, তাহলে পড়াটা কিভাবে ভুলে গেলে? এক্ষুনি হাত দুটো সামনে করো, করো বলছি। রিমি তার হাত দুটো সামনে করতেই সুলেখা ম্যাডাম তার টেবিলের উপর রাখা মোটা স্কেল দিয়ে রিমির হাতে খুব জোরে জোরে মারতে থাকে। মুহূর্তের মধ্যেই রিমির হাতগুলো পুরো লাল হয়ে যায় আর রিমি অঝোর নয়নে কাঁদতে থাকে। এই দেখে তাদের ক্লাসের অন্যান্য বাচ্চারাও খুব ভয় পেয়ে যায়। যারা যারা পড়া বলতে পারে না, সুলেখা ম্যাডাম তাদের প্রত্যেককেই একইভাবে মারতে থাকে। সবাই কান খুলে শুনে রাখো, আমার ক্লাসে এত বাদরামি চলবে না। প্রত্যেককে প্রত্যেকদিন পড়া দিতে হবে আর প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। যে যেদিন উপস্থিত থাকবে না তার জন্য তাকে 20 টাকা করে দিতে হবে। মানে কেউ এক সপ্তাহ না আসে সে 140 টাকা দেবে ম্যাডাম? কিন্তু ম্যাডাম, আমরা তো সবাই গরিব, আমাদের কাছে তো এত টাকা থাকে না। আর বাড়িতে এত টাকা চাইলে তো মা বাবা জিজ্ঞাসা করবে কেন নিচ্ছি। সেসব জেনে তো আমার কাজ নেই। তবে হ্যাঁ, যে কদিন আসবে না প্রত্যেক দিনের জন্য 20 টাকা করে দিতেই হবে। কেউ যদি 4 দিন উপস্থিত না থাকে তাহলে 4 দিন পরে স্কুলে এসে আমার কাছে 80 টাকা জমা দিতে হবে। রিমি, কালকে তুমি 60 টাকা নিয়ে আসবে, মনে থাকে যেন। 1 মাস আগেই রিমিদের স্কুলের পুরানো টিচার অলকা ম্যাডাম কোনো কারণে স্কুল ছেড়ে দেয়। আর তারপরেই গ্রামের প্রধান কুমারেশ বাবু শহরের কয়েকটি স্কুলে আর্জি জানিয়ে সুলেখা ম্যাডামকে তাদের স্কুলের বাচ্চাদের পড়ানোর জন্য নিয়ে আসে। সুলেখা ম্যাডাম দেখতে যেমন সুন্দর ছিল, তার ব্যবহার ছিল তার উল্টো। সে প্রচন্ড রাগী ছিল এবং বাচ্চাদের শাস্তি দেওয়ার আগে একবারও ভাবতো না। সুলেখা ম্যাডাম কথায় কথায় তাদেরকে বকাবকি করত। একটু পান থেকে চুন খসলেই স্টুডেন্টদের স্কেল দিয়ে হাতে মারত। সে এতটাই রাগী ছিল যে তার ভয়ে বাচ্চারা টিফিন টাইমে খেলতে না বেরিয়েও ক্লাসে বসে পড়াশোনা করত। এমন ভাবেই দিন কাটাতে কাটাতে ওই প্রাইমারি স্কুলের বাচ্চারা তাদের পুরানো টিচার অলকা ম্যাডামকে খুবই মিস করতে থাকে। আমাদের অলকা ম্যাম কত ভালো ছিল, তাই না? আমাদের কারো শরীর খারাপ হলে ম্যাডাম নিজে তার বাড়িতে ফোন নিয়ে দেখতে যেত। আবার ক্লাসে কেউ পড়া না পারলে তাকে নিজের বাড়িতে ডেকে সমস্ত পড়া মুখস্থ করাতো। আমরা তো ম্যামকে খুব ডিস্টার্ব করেছি, ম্যামের চেয়ারে নোংরা ফেলে রেখেছি, ম্যামের ক্লাস করতে আসেনি, ম্যামের কোনো কথাই শুনিনি। এমনকি ম্যামের খাবার জলেও আমরা নোংরা ফেলে দিয়েছিলাম। ম্যামকে কষ্ট করে মাঠের কল থেকে জল এনে খেতে হয়েছে। এই জন্যই তো ম্যাম আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের নিজের ভুলের জন্যই আজকে আমাদের এরকম একটা রাগী টিচারের ক্লাস করতে হচ্ছে। এই ম্যামটা তো আমাদের কোনো কথাই শোনে না। আমি তো এখন ভাবছি কিভাবে বাড়ি থেকে 60 টাকা নিয়ে আসবো। আমার মায়ের কাছে তো অত টাকা থাকে না। আর সুলেখা ম্যাডামের কোনো ক্লাসই তো কামাই করা যাবে না। আমার বাবার কাছেও তো অত পয়সা থাকে না যে কামাই করলে 20 টাকা করে দিতে পারবে। এভাবেই বাচ্চারা তাদের ম্যাডামকে নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের টিফিন পিরিয়ড শেষ হয়ে গেলে তারা আবার প্রত্যেকে বই খাতা নিয়ে যে যার জায়গায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে আবার সুলেখা ম্যাডাম চলে আসে। ক্লাসে যেটুকু ফিসফিস করে কথা হচ্ছিল সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবাই সবার ইংরেজি খাতা বের করো। আমি যেগুলো যেগুলো বোর্ডে লিখছি সবাই সেগুলো নিজের খাতায় লিখবে আর ক্লাসের শেষে আমাকে সবকিছু চেক করিয়ে তারপর বাড়ি যাবে। সমস্ত বাচ্চারা সুলেখা ম্যাডামের কথা শুনে লিখতে শুরু করে। ক্লাস একদম নিস্তব্ধ হয়েছিল। 2 দিন আগে রিমি জ্বর থেকে উঠেছে। ক্লাস চলাকালীন হঠাৎই তার খুব জোরে হাঁচি পায়। সে অনেক আটকে রাখার চেষ্টা করলেও ক্লাসের নিস্তব্ধতা ভেঙে সে খুব জোরে হেঁচে ফেলে। আমার ক্লাসে এসে তুমি এভাবে ক্লাস ডিস্টার্ব করছো? ইচ্ছা করে এসব করো তাই না, যাতে ক্লাসটা নষ্ট হয়ে যায় আর তোমাদের কাউকে আমি পড়াতে না পারি? না ম্যাডাম, আমি সত্যি বলছি, আমার জ্বর হয়েছিল, সেই জন্যই আমার হাঁচি হয়েছে। আমি ক্লাস ডিস্টার্ব করতে চাইনি ম্যাডাম। আমার মা তো আজকে আমাকে নিতে আসবে, আপনি মাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ ম্যাডাম, রিমি সত্যি বলছে, ওর খুব জ্বর হয়েছিল। ওর মা আর আমার মা তো একই সেলাই কারখানায় কাজ করে। ওর মা আমার মাকে বলেছিল, সেই জন্যই আমি জানি। তাহলে তো ভালোই, তোমাদের মায়েরা একসাথে কাজ করে। তোমরা দুজনেও একসাথে বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ো। বড়দের মুখে মুখে তর্ক করে স্টুডেন্টদের আমি আমার ক্লাসে রাখতে পারবো না। রিমি আর প্রিয়ম না চাইলেও তাদের কড়া রৌদ্রের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তাদের তেষ্টায় গলা শুকিয়ে আসে, কিন্তু তবুও ম্যাডাম তাদের ক্লাসে আসতে দেয় না। সবাই যখন স্কুল থেকে বেরিয়ে যাবে এমন সময় সুলেখা ম্যাডাম এসে রিমির সঙ্গে কথা বলে।
তোমার মা আজকে কেন আসবে তোমাকে নিতে? ওই স্কুলের পাশের মেলাটাতে যাবে তাই তো? পড়াশোনা করার বেলায় তোমার জ্বর হয় আর মেলা ঘোরার সময় তোমার জ্বর হয় না তো? মেলায় না গিয়ে সোজা বাড়ি যাবে, এই আমি বলে দিলাম। ম্যাডাম তোকে এত বেশি অপছন্দ করে কেন বলতো? তুই তো পড়াশোনাও ভালো করিস, ম্যামের মুখের উপর কথাও তো বলিস না, তাহলে তোর উপর এত বেশি রাগ কেন করে? আমি নিজেই বুঝতে পারি না। আমাদের অলকা ম্যাডাম কত ভালো ছিল, আমাদের অনেক ভালোবাসতো। আমরা সত্যি সত্যি অলকা ম্যাডামকে অনেক কষ্ট দিয়েছি। এভাবেই নানান রকমের কথা আলোচনা করে তারা যে যার বাড়িতে চলে যায়। রিমির মা তাকে স্কুল থেকে নিতে আসলেও রিমি তার মায়ের সঙ্গে মেলায় ঘুরতে যেতে চায় না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। হঠাৎই একদিন রিমিদের ক্লাস চলছে, এমন সময় তাদের গ্রামের মহাজন সেখানে তার দু একজন লোককে নিয়ে আসে। মহাজনের লোকেরা ক্লাসে এসেই দুটো বড় বড় মাটির কলসি তাদের ক্লাসে রেখে দেয়। সুলেখা ম্যাডাম কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে মহাজনকে এমন করার কারণ জিজ্ঞাসা করে। আসলে আমি দু একদিন লক্ষ্য করেছি, এই ক্লাসে দু একটা করে বাচ্চা প্রায় প্রত্যেকদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, আর এই ক্লাসরুমটাও এত গরম যে ওদের কাছে থাকা জলগুলো হয়তো খুব গরম হয়ে যায়। রোদ থেকে ভেতরে এসে গরম জল খেলে আরো শরীর খারাপ করবে, তো সেই জন্যই আমি দুটো মাটির কলসির ব্যবস্থা করে দিলাম, যাতে ওরা ঠান্ডা জল খেতে পারে। মানে আপনি বলতে চাইছেন আমি ওদেরকে এতটাই অমানবিক শাস্তি দিই যে আমার কারণে ওদের শরীর খারাপ হতে পারে, তাই তো? আমি একদমই কিন্তু তাই বলিনি ম্যাডাম, বাচ্চাদের অসুস্থতার কথা ভেবেই এগুলো এখানে ডাকলাম। আর ক্লাসে ঠান্ডা জল থাকলে তো আপনিও খেতে পারবেন, আমি সবার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। শুধু এই ক্লাসেই নয়, আমি প্রত্যেকটা ক্লাসেই দুটো করে মাটির কলসি রাখার ব্যবস্থা করেছি। এই বলে মহাজন এবং তার লোকেরা সেখান থেকে চলে যায়। সুলেখা ম্যাডাম মহাজনের উপর রাগ করে তার ছাত্রছাত্রীদের উপর সেই রাগটা দেখাতে থাকে। এখন সুলেখা ম্যাডাম কাউকেই আর ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করায় না, সবাইকে ক্লাসের ভেতরেই কান ধরে দাঁড় করিয়েই রাখে। আর তারপরেও কেউ তার অবাধ্য হলে তার মুখের থেকে বেশি তার স্কিল কথা বলে। এমনই একদিন ম্যাডামের কাছে বকা খেয়ে রিমির গলা শুকিয়ে আসে। সে কলসি থেকে জল খেতে যাবে, এমন সময় সে লক্ষ্য করে জলের মধ্যে নানান রকমের নোংরা আবর্জনা পড়ে আছে। আমি তো একটু আগেই জলটা খেলাম, আমি তো দেখিনি এমন কিছু, তাহলে কি আমি নোংরা জল খেয়ে নিলাম? এই বলেই সুব্রত ঘৃণায় ক্লাসের মধ্যেই বমি করতে থাকে। সারা ক্লাসের মধ্যে একটা হুলুস্থুলু কাণ্ড শুরু হয়ে যায়। তাদের ক্লাস থেকে এমন গন্ডগোলের শব্দ আসছে শুনে সুলেখা ম্যাডাম সহ আরো বাকি শিক্ষক শিক্ষিকারা সেখানে চলে আসে। আর গ্রামের মহাজনকেও খবর দেওয়া হলে সেও সেখানে চলে আসে। আপনি একজন শিক্ষিকা হয়ে এইটুকু নজর রাখবেন না যে ওদের খাওয়ার জলটা নোংরা হয়ে গেছে কিনা? এখন যদি এই বাচ্চাগুলোর কোনো গুরুতর শরীর খারাপ হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? হ্যাঁ, এই বাচ্চাগুলোর মেশানো নোংরা জল খেয়ে যখন আমার বোনের ফুড পয়জন হয়েছিল, আরো 10 দিন হসপিটালে ভর্তি ছিল, তখন আপনারা কেউ একবার ওকে দেখতে গিয়েছিলেন? আর এই জল আমি নোংরা করিনি, ওরাই করেছে, ওদের এসবেরই স্বভাব আছে। আপনার বোন সে কি আমাদের স্কুলেই পড়ে? আপনাদের স্কুলে পড়ে না, আমার আগে এই ক্লাসের ছেলে মেয়েগুলোকে আমার বোনই পড়াতো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি অলকা ম্যাডামের দিদি। এই ক্লাসের ছেলে মেয়েরা আমার বোনের জীবনটা একেবারে অতিষ্ঠ করে রেখেছিল। তাই বলে বাচ্চাদের উপর অত্যাচার করাটা ঠিক নয় ম্যাডাম, ওদেরকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়া উচিত, যেটাই ওরা ভয় পাবে এবং মনেও রাখবে। আমার বোন তো সেটাই চেষ্টা করেছিল। এটা এতটাই অমানবিক যে এই রিমি আর ওর বন্ধুরা মিলে আমার বোনের সাইকেলটা ধাক্কা মেরে ফেলে দিতেও একবারও ভাবেনি। আজকে 3 মাস হয়ে গেল আমার বোন পা ভেঙে বিছানায় পড়ে আছে। আমার বোনের সাথে কি কি করেছে আপনি জানেন? আমার বোন ওদের অনেক ভালোবাসার চেষ্টা করেছিল, কিন্তু ওরা ভালো হয়নি, তাই আমাকে শক্ত হাতেই ব্যাপারটা সামলাতে হয়েছে। আমি চাই ওরা সৎ পথে আসুক। সুলেখা ম্যাডামের কথা শুনে কুমারেশ বাবু খুবই লজ্জায় পড়ে যায়। ক্লাসে সবাইকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে সত্যতা যাচাই করার জন্য, এবং ক্লাসের বাচ্চারাও সবকিছু স্বীকার করে নেয়। কিন্তু তারা এটাও বলে সুলেখা ম্যাডাম তাদের কাছ থেকে কি কি কারণে টাকা নেয়। টাকা নেওয়ার কথা শুনে কুমারেশ বাবু খুবই অবাক হয়ে যায়। প্রত্যেকের নাম করে তাদের খাতায় আলাদা করে করে টাকাগুলো জমিয়ে রেখেছি। টাকা নেওয়ার প্রধান উদ্দেশ্য এই ছিল যাতে ওরা স্কুল কামাই করে ঘুরে না বেড়ায়। এখানে অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা স্কুল ড্রেস পরে বেরিয়ে মাঠে ঘাটে খেলাধুলা করে বেড়ায়, কিন্তু স্কুলে আসে না। তাই আমি ওদেরকে বলেছিলাম যে স্কুলে না আসলে আমাকে টাকা দিতে হবে, আর তারপর থেকে আমার স্কুলে অনুপস্থিতির হার অনেক কমে গেছে। ম্যাডামের কথা শুনে কুমারেশ বাবু অনেক অবাক হয়ে যায়। সুলেখা ম্যাডাম তার ক্লাসের বাচ্চাদের কাছে ক্ষমা চায়। কয়েকদিন পরে সে স্কুল থেকে রিজাইন করে চলে যায়, আর বাচ্চাদের পুরানো অলকা ম্যাডাম আবার তাদের স্কুলে ফিরে আসে।